হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এই সাবজেক্টে আজকে হচ্ছে আমরা করব ইনকাম ফ্রম ক্যাপিটাল অর্থাৎ মূলধনী আয়। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ইনকাম ফ্রম ক্যাপিটাল বা মূলধনী আয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এক, মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করা। দুই হচ্ছে মোট আয় নির্ণয় করা। মূলত এই দুইটা প্রশ্ন মিলাই একটা প্রশ্ন হবে, দুইটা কথা মিলে একটা প্রশ্ন হবে। এবং এই পার্টের প্রশ্নগুলি সাধারণত পার্ট বি তে হয়, তবে মাঝে মাঝে এখান থেকে পার্ট সি তেও প্রশ্ন আসতে দেখা যায়। তো দেখি এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 2022 পর্যন্ত কি কি প্রশ্ন দিছে। দেখতেছি 16 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, এবার 22 সালে আবার একটা প্রশ্ন দিছে। তাহলে তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তার মানে তোমাদের 2023 সালে এখান থেকে প্রশ্ন আসবে পার্ট বি তে। পার্ট সি তে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আশা করি আমার অ্যানালাইসিসটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা তাহলে এই চ্যাপ্টার আগে বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো মূলধনী লাভ খাত কাকে বলা হয়? বলা আছে যে কোনো মূলধনী সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা বিনিময় করার ফলে করদাতার যে লাভ হয় তাকে মূলধনী লাভ খাত আয় বলা হয়। তাহলে মূলধনী সম্পত্তি কি? এক কথায় স্থায়ী সম্পত্তি, যে সম্পত্তি আয়ুষ্কাল দীর্ঘদিন। এখন মূলধনী লাভ খাত আয় নির্ণয় করার জন্য নমুনাটা আমরা দিয়ে রাখছি। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম লিখবো হচ্ছে করদাতার নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে কাজ করবো তার নাম। আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, তোমাদের পরীক্ষা যখনই হোক তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 22-23, কর বর্ষ হচ্ছে 23-24। এই অঙ্ক করার জন্য আমাদের দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা করব হচ্ছে মূলধনী আয় নির্ণয়। তো ঝকাট বা আয়ের খাত ও বিবরণ টাকা টাকা। গত ক্লাসে আমরা পড়ছিলাম ব্যবসা খাতে আয়। বলতো দেখি ধারাটা কত থেকে কত ছিল? 45 থেকে 56। আজকে হচ্ছে মূলধনের লাভ খাতে আয়, যার ধারা হচ্ছে 57 থেকে 58। এই ধারা কিন্তু এইটা ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে মূলধনী খাতে আয় এর ধারা হচ্ছে 57 থেকে 51। কথাটা ভালো করে খেয়াল করবে। আর মূলধনী আয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা ধাপে কাজ করতে হবে। দুইটা ধাপে কাজ। প্রথম ধাপ, প্রথমে মূলধনী সম্পত্তির বিক্রয় মূল্য, অর্থাৎ যে সম্পত্তি বিক্রি করব ওই সম্পত্তির বিক্রয় মূল্য, অথবা হস্তান্তরের সময় ন্যায্য বাজার মূল্য, অর্থাৎ যে সম্পত্তি বিক্রি করব তার মার্কেট প্রাইস। তাহলে সেলস প্রাইস এবং মার্কেট প্রাইস, এই দুইটা প্রাইসের মধ্যে যেটা বড় সেটাকে আমরা বিক্রয় মূল্য হিসেবে গণ্য করব। মনে করো একটা সম্পত্তি মার্কেট প্রাইস হলো 10,000, কিন্তু সেটা বিক্রি করছে হলো 13,000 টাকা। তাহলে 10 এবং 13 মধ্যে বড় কোনটা বলো তো দেখি? 13,000। তাহলে 13,000 টাকা হবে আমাদের মূলধনী সম্পত্তি বিক্রয়। এই যে লিখছি ব্র্যাকেটে যেটি বড়। এই বিক্রয়ের মধ্যে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য ব্যয়। এই অনুমোদনযোগ্য ব্যয় হচ্ছে তিনটা। প্রথমে মূলধনী সম্পত্তি হস্তান্তরের খরচ, হস্তান্তরের সময় যে খরচগুলি হয়। 2 নম্বরে মূলধনী সম্পত্তি অর্জন মূল্য বা ক্রয় মূল্য বা পরিবহন ব্যয় অথবা কি সংস্থাপন ব্যয়, এই কয়েকটা জিনিস। আর 3 নাম্বার হচ্ছে উন্নয়নমূলক মূলধনী জাতীয় ব্যয়, অর্থাৎ কোনো মূলধন জাতীয় সম্পত্তি যদি উন্নয়নে কোনো ব্যয় করা হয় তাহলে সেটা। এই তিনটা খরচ হলো অনুমোদনযোগ্য ব্যয় নামে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে এই অনুমোদনযোগ্য ব্যয়গুলি যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে মূলধনী আয়। এই মূলধনী আয় নির্ণয় করলে আমরা পাবো 2। আর 2 নাম্বার পার্টে আছে মোট আয়। তাহলে এই মূলধনী আয়টা আমরা আরেকবার একটু পড়ি। তাহলে মূলধনী আয় করার জন্য সর্বপ্রথম আমরা কি দিব? বিক্রয় মূল্য এবং বিক্রয় সময় কি ন্যায্য বাজার মূল্য। দুইটার মধ্যে কমটা নিব নাকি বড়টা নিব বলো তো দেখি? বড়টা। বড়টা। এবং এখান থেকে আমরা কি বাদ দিব? এখান থেকে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে কি মূলধনী সম্পত্তি হস্তান্তরের খরচ, অর্জন মূল্য বা ক্রয় মূল্য বা পরিবহন ব্যয় বা সংস্থাপন ব্যয়,
আর উন্নয়নমূলক মূলধন জাতীয় ব্যয়। এই তিনটা খরচ বাদ দিলে আমরা পাবো মূলধনী আয়। এটা হলো প্রথম পার্ট। 2 নাম্বার পার্টে আমরা বের করব হচ্ছে মোট আয়। এই মোট আয় নির্ণয় করার জন্য আমাদের তিনটা ধাপ আসবে। প্রথম ধাপ গত ক্লাসে আমরা শেষ করছি, ব্যবসা ও পেশা খাত। বলো তো দেখি ব্যবসা ও পেশা খাতে ধারা কত? 45 থেকে 56। 45 থেকে 56। গুড। এটা হলো আমাদের আগেরটা, এর জন্য এখানে কেটে দিতেছি। 2 নম্বরে মূলধনের লাভ খাত। মূলধনের লাভ খাতে ধারা কত? 57 থেকে কত বললাম? 57 থেকে 61। আরেকটা হচ্ছে অন্যান্য উৎস খাতে। এখানে হবে উৎস খাতে আয়, যেটা ধারাটা আমরা পড়ি নাই, আমরা তোমাদের একটু পড়াই নি। অন্যান্য উৎস খাতে ধারা হচ্ছে 66 থেকে 69। ঠিক আছে, তাহলে 66 থেকে কত বলো দেখি? 69। তাহলে এই মোট আয় নির্ণয় করার জন্য টোটাল আমাদের তিনটা জিনিস হবে। কি কি? ব্যবসা ও পেশা খাত, যার ধারা হচ্ছে 45 থেকে 56। মূলধনী লাভ খাত, যেটা এখন আমরা পড়তেছি 57 থেকে 61। আর অন্যান্য খাত, যার ধারা হচ্ছে 66 থেকে কত 69। হ্যাঁ, এই ধারাগুলো আমাদের পুরাতন, এগুলো বাদ। দেখছো এখানে অন্যান্য খাত ছিল, গেল বছর ছিল 33 ও 34, সেখানে হয়ে গেছে 65 থেকে 69। এই সাবজেক্টটা প্রত্যেক বছরে আপডেট হয়। ঠিক আছে, এই জন্য এই সাবজেক্টটা সবার পরে পড়তে হয়, কারণ ওই আপডেটটা পড়লে তুমি যদি আগেরটা পড়াইতাম তাহলে তোমাকে এগুলো আবার নতুন করে পড়তে হতো। এর জন্য এই ট্যাক্সেশনের বাংলাদেশ সাবজেক্টটা সবার পরে পড়তে হয়, কারণ এটা প্রতি বছর কি হয়, চেঞ্জ হয়। আই বর্ষ পর বর্ষ চেঞ্জ মানে এটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুইটা ধাপ। তাহলে মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে দুই নাম্বার, আর মূলধনী খাতে 2, এই দুই টোটাল হচ্ছে 4 নাম্বারে প্রশ্ন আমাদের আসবে। এখন প্রশ্ন হচ্ছে মোট আয় নির্ণয় করার জন্য ব্যবসা ও পেশা খাতের মধ্যে কি আসবে? ব্যবসা ও পেশা খাতের মধ্যে আসবে স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয়। অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি কোনো মুনাফা জাতীয় আয় হয়। আর মূলধনী লাভ খাতে কোনটা? স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মূলধনী লাভ। অর্থাৎ আমরা এই যে প্রথম পার্টে যে টাকাটা বের করবো এই টাকাটা। আর অন্যান্য উৎস খাতে আয় হচ্ছে আমাদের এই দুইটা বাদে যদি অন্য কোনো আয় থাকে, ব্যবসা পেশা এবং মূলধনী লাভ খাত বাদে যদি অন্য কোনো আয় থাকে, তাহলে সেটা আমরা অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে ঢুকাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বেসিকটা। তো আসো তাহলে আমরা কয়েকটা অঙ্ক করাবো। আমরা টোটাল আজকে তোমাদের করাবো 4টা অঙ্ক, অর্থাৎ 4টা বেসিক কোশ্চেন করাবো। আশা করি এই 4টা বেসিক কোশ্চেন তুমি যদি ভালো করে পড়ো, তাহলে আমাদের এক্সারসাইজ দিয়ে আছে টোটাল 9টা। এই 9টা এক্সারসাইজ তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমি 4টা অঙ্ক তোমাদের করে দিব। এই 4টা অঙ্কের আলোকে তোমরা এক্সারসাইজ 9টা আছে 9টা তোমরা ট্রাই করো। আশা করি সবাই পারবা, এবং এই চ্যাপ্টারে যত রকম সমস্যা সেটা আগামী ক্লাসে আমরা শেষ করে দেব। আমি কিন্তু এক্সারসাইজ গুলো পড়াবো না, সবই তোমরা পারবা, এই হুবহু একই অঙ্ক। তাহলে শুরুতে বেসিক কোশ্চেন 1, 2016 সালে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে। এটা পার্ট বিতে প্রশ্নটা কি আছে আমরা একটু ভালো করে খেয়াল করি। প্রশ্নে বলছে যে মিস্টার জনাব রহিম একজন ব্যবসায়ী 2018 সালে পহেলা জানুয়ারিতে তিনি 5 লক্ষ টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকা। প্রশ্নে বলছে যন্ত্রপাতিটি তিনি 2023 সালে 30 জুন 6,20,000 টাকা বিক্রি করেন। তাহলে 5 লক্ষ টাকার জিনিস বিক্রি করছে কত টাকা বলো তো দেখি? 6,20,000। এবং প্রশ্ন বলছে সম্পত্তি হস্তান্তরের সময় অর্থাৎ বিক্রি করার সময় এর ন্যায্য বাজার মূল্য ছিল 6,50,000 টাকা। এখন বিক্রয় মূল্য বের করি কি, বিক্রয় মূল্য এবং কি ন্যায্য বাজার মূল্যের মধ্যে ছোটটা না বড়টা বলো দেখি? বড়টা। তাহলে আমাদের 6,20,000 বড় নাকি 6,50,000 বড়? 6,50,000। তাহলে আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয় মূল্য পেলাম 6,50,000, এবং বিক্রয় মূল্য থেকে কয়টা খরচ বাদ দেই? তিনটার মধ্যে প্রথমে যে একটা খরচ আমরা পেয়ে গেছি 5 লাখ টাকা সম্পত্তি ক্রয় মূল্য। এবার প্রশ্ন বলছে বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অবচয় পরিমাণ। এই যে অনুমোদিত লেখাই আছে অবচয় পরিমাণ, তাহলে অবচয় একটা অনুমোদন খরচের মধ্যে দিব। এবং প্রশ্ন বলছে জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। এই যে অন্যান্য খাতের আয়টা, এটা কি মূলধনী আয়ের মধ্যে যাবে নাকি মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে বলো তো দেখি? মোট আয়। তাহলে এই 2.5 লক্ষ টাকা মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে মূলধনী আয় নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজ নাই।
তাহলে এখন আসেন আমাদের প্রশ্নে বলছে 2023-24 কর বর্ষের জন্য জনাব রহিমের মূলধনী আয় এটা হলো 2 মার্ক আর মোট আয় এটা হলো 2 মার্ক। এই 2 2 কত 4। তাহলে এখন আসেন অঙ্কটা সমাধান করি। সর্বপ্রথম লিখছি করদাতার নাম জনাব রহিম, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। প্রথমে লিখছি মূলধনী আয় নির্ণয়। আয়ের খাদ্য বিবরণ টাকা টাকা। মূলধনী খাতে আয় ধারা হচ্ছে 57 থেকে 61। তাহলে 6,20,000 এবং 6,50,000 এর মধ্যে বড় হচ্ছে 6,50,000 লিখছি। যন্ত্রপাতি বিক্রয় মূল্য অথবা হস্তান্তরের সময় ন্যায্য বাজার মূল্য দুইটার মধ্যে এই যে ব্যাকেলি যেটি বড় 6,50,000। এখান থেকে আমরা বাদ দিব কি অনুমোদনযোগ্য কি ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে পড়ছিলাম হস্তান্তরের খরচ, অর্জন মূল্য, ক্রয় মূল্য, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় এবং উন্নয়নমূলক ব্যয়। এই তিনটা খরচের মধ্যে আমাকে বলা তো দেখি 1 নম্বর অঙ্কের জন্য কয়টা খরচ আছে? একটা ক্রয় মূল্য, একটা, শুধুমাত্র ক্রয় মূল্য আছে। গুড। তাহলে আমরা এখানে লিখছি যন্ত্রপাতির কি ক্রয় মূল্য 5 লাখ টাকা। তাহলে 6,50,000 থেকে 5 লাখ টাকা যদি বাদ দেয় তাহলে মূলধনী আয় হলো 1,50,000 টাকা। তাহলে এই মূলধনী আয় 1,50,000 টাকার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে বল। না স্যার সমস্যা নেই। অন্যদের সমস্যা থাকলে বলেন, কোনো কনফিউশন থাকলে বলেন। সমস্যা নাই ভাইয়া, আমার একটু বুঝান ওই যে যন্ত্রপাতি ক্রয় মূল্যটা অনুমোদনের ব্যয় আসলো কেমনে এই তো আমি পরে দিলাম ভাই, এই যে অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে তিনটা খরচ আসে, ঠিক আছে? হস্তান্তরের সময় খরচ, অর্জন মূল্য, ক্রয় মূল্য, পরিবহন সংস্থানের ব্যয় এবং উন্নয়নমূলক মূলধন জাতীয় ব্যয়। এই তিনটা খরচ হলো অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসে, ঠিক আছে ভাই? অর্জন অর্জন মূল্য কি ওই যে 5 লক্ষ টাকা যেটা দেওয়া ছিল? অর্জন মূল্য যে কথা, ক্রয় মূল্য একই কথা। অর্জন মূল্য ক্রয় মূল্য সেম। এবং ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো পরিবহন খরচ লাগে এবং ওই সম্পত্তিটা বসানোর জন্য যদি কোনো সংস্থাপন ব্যয় লাগে, অর্থাৎ একটা মেশিন কিনলা, মেশিনটা সেট আপ করার জন্য যদি কোনো খরচ হয় তাহলে সেটাকে বলা হয় সংস্থাপন ব্যয়। এই কয়েকটা খরচ হলো অনুমোদনযোগ্য ব্যয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। স্যার অবচয়টা কোথায়? অবচয়টা এই অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে না, অবচয়টা আমরা একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং এর মধ্যে দিব। হ্যাঁ, এই যে এখনই আমাদের আসবে অবচয়টা। অবচয়টা মূলধনী আয় নির্ণয় করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, এটা আমরা একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করার ক্ষেত্রে আমরা অবচয়টা দিব। আসি আমরা তাহলে আমরা অঙ্ক শুরু করি। তাহলে মোট আয় আমরা নির্ণয় করা শেষ। এখন মূলধনী আয় নির্ণয় করা শেষ। আর মূলধনী আয় নির্ণয় করার পরে মোট আয় নির্ণয় করার আগে আমরা একটা ওয়ার্কিং করব। এই ওয়ার্কিং এর নাম হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয়। এই যে আমাদের মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে ব্যবসা ও পেশা খাতে আয় 45 থেকে 56 মধ্যে যে যন্ত্রপাতি বিক্রয় হতে মুনাফা জাতীয় আয় দিতে হয়, এই মুনাফা জাতীয় আয়টা প্রশ্নে কখনো উল্লেখ থাকবে না। থাকবে না দেখে আমরা এইটা ওয়ার্কিংটা করে নিব। আর বাদ বাকি স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মূলধন জাতীয় লাভ, এটা তো আমরা এই যে 1.5 লাখ টাকা বেরিয়ে করছি নাকি? আর অন্যান্য খাতে আয়টা আমাদের প্রশ্নে সরাসরি শেষে দিয়েছেন 2,50,000 টাকা। তাহলে এই মোট আয় নির্ণয় করার জন্য কোন মানটা আমাদের নাই বলো তো দেখি? ক, খ না গ এর মানটা? ক এর মান। এখন এই ক নাম্বার আইটেমটা বের করার জন্য আমাদের সর্বপ্রথমে বের করতে হবে অবচিত মূল্য বা পুস্তক মূল্য, এক কথায় বুক ভ্যালু। অবচিত মূল্য বা পুস্তক মূল্য এক কথায় বলা হয় কি বুক ভ্যালু। যেটা বের করে কিভাবে? সম্পত্তি ক্রয় মূল্য থেকে অবশ্যই আমরা বাদ দিব। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, এর মধ্যে অলরেডি খরচ হয়ে গেছে 1,20,000, তাহলে সম্পত্তির বুক ভ্যালু কত থাকে? 3,80,000 টাকা। ঠিক আছে? অবচিত মূল্য বা পুস্তক মূল্য ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে আমরা মূলধন জাতীয় আয়টা বের করি কিভাবে? প্রথম কাজ, যন্ত্রপাতি বিক্রয় মূল্য থেকে যে অবচিত মূল্য বা পুস্তক মূল্য বাদ দিয়ে হবে মোট মুনাফা। তাহলে বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য 6,20,000 এবং 6,50,000, কোনটা দিয়ে নিছি? 6,50,000। এই যে 6,50,000, আবার কিছু এখানে 6,20,000 দেওয়া যাবে না কিন্তু। তাহলে যন্ত্রপাতি বিক্রয় মূল্য যে ব্র্যাকেটে লিখেছি বড় টি, তাহলে 6,50,000 থেকে এই মাত্র বের করা অবচিত মূল্য অথবা কি পুস্তক মূল্য যে কোনো একটা লিখলেই হবে 3,80,000। তাহলে বাদ দিয়ে থাকবে মোট মুনাফা। এবং এই মোট মুনাফা, এই মোট মুনাফার মধ্যে আছে দুই ধরনের, একটা মুনাফা জাতীয় আয় আছে, একটা মূলধন জাতীয় আয় আছে। তাহলে আমরা অলরেডি কি মূলধন জাতীয় আয় বের করছি নাকি মুনাফা জাতীয় আয় বের করছি বলো দেখি ক নাম্বার ক্ষেত্রে? তাহলে এই 2,70,000 থেকে মূলধন জাতীয় আয় যদি বাদ দেই, যারা থাকবে সেটা হলো মুনাফা জাতীয় আয়। ওকে? জি স্যার।
তাহলে স্টেপটা আবার একটু খেয়াল করেন, সম্পত্তি ক্রয় মূল্যের সাথে যদি কোনো অবস্থায় থাকে অবস্থাটা বাদ দেওয়া হবে বুক ভ্যালু বা পুস্তক মূল্য বা অবস্থিত মূল্য। যন্ত্রপাতি বিক্রয় মূল্য থেকে এই বুক ভ্যালু যদি বাদ দেয় তাহলে বুট মুনাফা। এই বুট মুনাফার মধ্যে দুইটা টাকা আছে, মূলধন জাতীয় এবং মুনাফা দুইটাই। কারণ আমরা বের করছি ক নাম্বারে মূলধন জাতীয় 1,50,000, তাহলে বাদ বাকি টাকা হলো মুনাফা জাতীয়। তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এটা যেহেতু শেষ, এখন আমরা মোট আয় নির্ণয় করতে পারবো। সে আগের মতো করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, মোট আয় নির্ণয়, বিবরণ, টাকা টাকা। প্রথমে হচ্ছে ব্যবসা ও পেশা খাতে আয়, ধারা হচ্ছে 45 থেকে 56, এর মধ্যে যাবে মুনাফা জাতীয় আয়, যেটা আমরা এইমাত্র বের করলাম 1,20,000। তাহলে আমরা এখানে দিচ্ছি 1,20,000। মূলধন জাতীয় এর মধ্যে মূলধন জাতীয় লাভ আমরা ওই যে ক নাম্বার জন্য বের করছি 1.5 লাখ টাকা। আর অন্যান্য খাতে আয় আমাদের প্রশ্নই ছিল 2,50,000 টাকা। এই তিনটা একসাথে যোগ করার পর 5,20,000 টাকা। এই 5,20,000 টাকা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য মোট আয়। এখন মূলধনী আয় এবং মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে যদি আপনাদের যদি কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার সাথে কথা বলতে পারেন। সমস্যা নাই। তাহলে এই আলোকে আমাদের এই শীটে অনেক অঙ্ক দিয়ে আছে। হ্যাঁ, মোটামুটি 4-5টা অঙ্কের মতো দিয়ে আছে। এই 4-5টা অঙ্ক তাহলে তোমরা একটু করে নিবা, ঠিক আছে? আমি এই টাইপের আরেকটা অঙ্ক একটু করাইতেছি। বেসিক কোশ্চেন 2। বেসিক কোশ্চেন 2 এ বলা আছে যে জনাব আব্দুল্লাহ একজন ব্যবসায়ী। সে 2018 সালে 1 জুলাই তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য 4 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করেন। বলেন তো মেশিন ক্রয় মূল্য কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? অনুমোদনযোগ্য খরচের মধ্যেও আসে, আবার কি অবস্থিত মূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করার ক্ষেত্রেও কি আসে। এবার বলছে উক্ত মেশিন আনয়ন করতে ব্যয় হয় 10,000 টাকা এবং মেশিনটির সংস্থানের ব্যয় 50,000 টাকা। তাহলে এই যে ব্যয় হয়েছে, আনয়নের ব্যয় মানে পরিবহন খরচ, আর সংস্থানের ব্যয় কত? 40,000। তাহলে এই দুইটা খরচ অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি আসবে নাকি আসবে না, বলেন তো দেখি। আসবে। আসবে। মেশিনটি 2023 সালে 30 জুন তারিখে 5,20,000 টাকা বিক্রি করে এবং এরপরে আমাদের কোনো ন্যায্য মূল্য দেয়া নাই। যদি ন্যায্য মূল্য না দেয়া থাকে তাহলে যেটা থাক ন্যায্য মূল্যকে আমরা জিরো ধরবো। এখন বলো 0 এবং 5,20,000 টাকার মধ্যে বড় কোনটা? 5,20,000। এই অঙ্কের বিক্রয় মূল্য কত ধরবো বলো তো দেখি। 0। 5,20,000। 5,20,000 টাকা। শূন্য কেন? শূন্য তো ন্যায্য মূল্য ধরবো। অবশ্যই উক্ত তারিখে মেশিনটির বই মূল্য বা পুস্তক মূল্য ছিল 40,000 টাকা। অর্থাৎ এই যে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে অবশ্যই বাদ দিয়ে যে পুস্তক মূল্য আগে আমরা বের করতাম, এই মানটাই হলো আমাদের এই অঙ্কের জন্য প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে। তার মানে 2 নাম্বার ওয়ার্কিং এ এই প্রথম পার্ট 2 করে দিয়ে আছে। তাহলে আমরা সেকেন্ড পার্ট 2 করব। এখন প্রশ্ন করছে 2023-24 কর বর্ষে জনাব আব্দুল্লাহ মূলধনী আয় এবং মোট আয় বের করো। তাহলে মূলধনী নির্ণয় করার ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য ন্যায্য বাজার মূল্যের মধ্যে ছোটটা নেই না বড়টা নেই? বড়টা। তাহলে আমাদের বিক্রয় মূল্য আছে 5,20,000 আর ন্যায্য বাজার মূল্য কি আছে না নাই? নাই। নাই মানে 0। এখন 0 এবং 5,20,000 এর মধ্যে বড় হচ্ছে 5,20,000। নিচে মেশিনের বিক্রয় মূল্য 5,20,000। এখান থেকে আমরা অনুমোদনযোগ্য ব্যয় বাদ দিব। অনুমোদনযোগ্য ব্যয় বাদ মধ্যে আসে ক্রয় মূল্য। তার মধ্যে সম্পত্তি ক্রয় মূল্য কত টাকা? 4 লক্ষ টাকা। এবং এটা আনতে পরিবহন খরচ কত? 10,000। এবং সংস্থানের 10,000। ব্যয় 40,000। তাহলে মোট অনুমোদনযোগ্য অবস্থা হবে 4,50,000 টাকা। আমরা এখানে লিখছি ক্রয় মূল্য 4 লাখ, পরিবহন খরচ 10,000, সংস্থানের ব্যয় 40। এই চারটা যোগ করে 4,50,000, 5,20,000 থেকে 4,50,000 যদি বাদ দেই তাহলে মূলধনী আয় হবে 70,000 টাকা। মূলধনী আয় ক্লিয়ার? জি স্যার। এখন আমরা মোট আয় নির্ণয় করব। এখন মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে কয়টা জিনিস যায় একটু বলো তো দেখি সবাই। ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। অন্য সবাই কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তুমি লিভ না নতুন করে ঢুকো। এখন বলো মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে কয়টা আইটেম প্রয়োজন আমাদের? 3টা। 3টা। ব্যবসা ও পেশা খাতের মধ্যে কি? ব্যবসা ও পেশা খাত, মূলধনের লাভ এবং কি অন্যান্য খাত। আমাদের এই যে ডিরেকশন দিয়েছে এখানে কি অন্যান্য কোনো আয়ের কোনো আইটেম দেয়া আছে প্রশ্নে? না। নাই। তার মানে ওই 3 নম্বর আইটেমটা বাদ। এখন প্রথম দুইটা
তাহলে প্রথমে লাগবে মুনাফা জাতীয় আয়, সেটা আমাদের প্রশ্নে নাই, আমরা এখন বের করবো। এটা করার জন্য ওয়ার্কিং পুস্তক মূল্য, পুস্তক মূল্য তো আমাদের প্রশ্নে দিয়েই ছিল নাকি? জি স্যার। তাহলে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিয়ে আমাদের মোট মুনাফা হয়েছে 4,80,000। এই 4,80,000 মধ্যে মূলধন জাতীয় আয় বের করছি 70,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে 4,10,000। মুনাফা জাতীয় আয় ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি ভাইয়া। তাহলে এখন ব্যবসা ও স্যার, পেশা খাতে ধারার মধ্যে দিচ্ছি মুনাফা জাতীয় আয় 4,10,000, আর মূলধনের ক্ষেত্রে দিচ্ছি মূলধন জাতীয় আয় হচ্ছে 4,70,000, দুইটার মধ্যে যোগ করে 4,80,000। এক্সারসাইজ লেখা আছে, জনাব দুলাল একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি 2023 সালে 1 জানুয়ারি তারিখে তার প্রতিষ্ঠানে একটি সম্পত্তি বিক্রি করে 6,10,000। সম্পত্তি তিনি 2019 সালে 1 জানুয়ারি তারিখে 4,70,000 টাকা ক্রয় করছিল। সম্পত্তি ক্রয় তারিখ হতে বিক্রয় তারিখ পর্যন্ত মোট অনুমোদন জমা বছর হচ্ছে 90,000 টাকা এবং তার অন্যান্য আয় হচ্ছে 1,90,000। এখানে মোট আয় এবং মূলধনী আয় দুইটাই বের করতে বলছে। তাহলে এখন আমাকে বলো, মূলধনী আয় বের করার জন্য বিক্রয় মূল্য, ন্যায্য মূল্য, আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য কত দিয়ে আছে? 6,10,000। ন্যায্য মূল্য কি আছে? নাই। নাই মানে আমাদের 6,10,000 টাকা। এখান থেকে আমরা অনুমোদন যোগ্য অবস্থার মধ্যে কোনটা কোনটা দিব একটু বলো তো দেখি। ক্রয় মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য আর অবচয়ের পরিমাণ। হ্যাঁ, অবশ্যই পরিমাণ, এখানে অনুমোদন খরচের মধ্যে অবশ্যই আসবে কেন? ওকা, অনুমোদন যোগ্য খরচের মধ্যে কি অবশ্যই আসে? অবশ্যই না, হলো আসবে পুস্তক, না। অবশ্যই হলো পুস্তক মূল্য বা বই মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আসে। তাহলে 6,10,000 থেকে শুধুমাত্র ক্রয় মূল্য 4,70,000 টাকা আছে। 6,10,000 থেকে 4,70,000 যদি বাদ দেয় তাহলে পাবো 1,40,000 টাকা। খেলা শেষ। এরপর আমরা মোট আয় নির্ণয় করার জন্য প্রথমে দিব হচ্ছে মুনাফা জাতীয় আয়, আমরা বের করবো। এন্ড মুনাফা জাতীয় আয় বের করবো কিভাবে? মুনাফা জাতীয় আয় বের করার জন্য প্রথমে পুস্তক মূল্য বের করতে হয়। বিক্রয় মূল্য থেকে কি বাদ দিতে হয় বলো তো দেখি। অবচয়। সরি, ক্রয় মূল্য তো অবশ্যই বাদ দিন। তাহলে ক্রয় মূল্য হলো 4,70,000, এখান থেকে 90,000 টাকা বাদ দিয়ে আমরা পুস্তক মূল্য বের করবো। বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিয়ে মোট মুনাফা, মোট মুনাফার সাথে মূলধন জাতীয় আয় যদি বাদ দেয় তাহলে আমরা পাবো কি? মুনাফা জাতীয় আয়। ঠিক আছে? তাহলে মুনাফা জাতীয় আয় একটা পাবো, মূলধনী আয় পেলাম, আর অন্যান্য খাদ্য আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 1,90,000 টাকা। তাহলে এই অঙ্কে মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে কয়টা আসবে? দুইটা না তিনটা? তিনটা। ঠিক আছে, তাহলে এরকম ভাবে যে 4 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা করবা। ওকে, তাহলে আমি আর এগুলা পড়াবো না, এখন আমি পরবর্তী অঙ্কগুলি দেখতেছি। আমরা এখন আসবো হচ্ছে বেসিক কোশ্চেন 3। এই চ্যাপ্টারে এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা 2020 সালে ম্যানেজমেন্ট, এবং এই আলোকে আমাদের শীটে দুইটা প্রশ্ন দিয়ে আছে। এই দুইটা প্রশ্ন আমি তোমাদের বাসায় কাজ দিব। এই প্রশ্নটা যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে 100 বার প্রশ্ন করবা, ভালো করে প্রশ্নটা খেয়াল করবা, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রশ্নে লেখা আছে, জনাব আসাদ জুন 30, 2023 তারিখে সমাপ্ত বছরে মূলধনী লাভের সাথে জড়িত নিম্নোক্ত লেনদেন সমূহ সম্পন্ন করে। নিম্নে প্রত্যেকটি পৃথক ঘটনার জন্য আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়কর নির্ধারণের জন্য মূলধনী লাভ নির্ণয় করো। তাহলে আমাদের মূলধনী লাভ নির্ণয় করতে বলছে, মোট আয় নির্ণয় করতে বলে কিন্তু শুধুমাত্র মূলধনী আয়। এখানে আইটেম দেওয়া আছে টোটাল কয়টা? 5টা। এখন 5টা আইটেম আমাদের বলছে প্রত্যেকটা পৃথক ঘটনার জন্য। তাও আমরা এখানে 5টা ঘটনা আছে, 5টার জন্য আমরা আলাদা আলাদা ভাবে কাজ করব। তাহলে এখানে আমাদের কি কি ঘটনা আছে আমরা প্রত্যেকটা ঘটনা পড়বো, একটা একটা পড়বো, একটা অঙ্ক সমাধান করবো। আগে আমরা সমাধানে আসি। করদাতার নাম লিখছি জনাব আসাদ, আয় বর্ষ, কর বর্ষ, এবং মূলধনের লাভ খাতে আয়, আয়ের খাত বিবরণ টাকা টাকা। ধারা হচ্ছে 57 থেকে 61, এর পর্যন্ত আপনাদের সবাই জানেন। এখন আসেন প্রথমটা। লেখা আছে আমাদের কিন্তু বের করতে বলছে মূলধনী লাভ। ঠিক আছে, তিনি একটি প্রাইভেট কার 6,90,000 টাকা বিক্রি করেন, যা তিনি 2020 সালে 4,70,000 টাকা ক্রয় করছিল, এবং গাড়িটি শুধু তার ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে। এই গাড়িটা তার ব্যক্তিগত কাজ, এটা কি ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত আছে? না। অতএব এইটা এই মূলধনের লাভ নির্ণয় করার ক্ষেত্রে এর কোনো ইফেক্ট আমাদের প্রশ্নে নাই।
ঠিক আছে, আর এটা যেহেতু আসবে না, এই জন্য আমরা একটা নোট দিব। নোটটা কি লিখছি? প্রাইভেট কার যেহেতু ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, তাই হ্রাস বৃদ্ধি মূলধনী আয় আসবে না। অর্থাৎ এর হ্রাস বা বৃদ্ধি মূলধনী আয় ক্ষেত্রে এর কোনো প্রভাব নাই। তাহলে 1 নাম্বার কাহিনী ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি বিক্রয় বা ক্রয় কইরা লাভ লস যাই হোক, সেটা মূলধনের লাভ খাত নির্ণয় করার ক্ষেত্রে তার কোনো ইফেক্ট নাই। এখন আসি এরপরে লেখা আছে 2023 সালে এপ্রিলে তৃতীয় তলায় একটি বিল্ডিং বিক্রি করে 36 লক্ষ টাকা। এটা কিন্তু 36 লক্ষ টাকা কিন্তু বিক্রয় মূল্য, এবং বাড়িটি তিনি 2011 সালে মার্চ মাসে 21,60,000 টাকা ক্রয় করেন। তাহলে ক্রয় মূল্য 21,60,000 টাকা। 2017 সালে জানুয়ারি মাসে বাড়িটি মোট 5 লক্ষ টাকা ব্যয় করে সম্প্রসারণ করে। তাহলে যে সম্প্রসারণ ব্যয়, এটা কি ক্রয় মূল্যের সাথে যোগ হবে নাকি বিক্রয় মূল্যের সাথে হবে বলো তো দেখি? সম্প্রসারণ ব্যয় মানে উন্নয়নমূলক ব্যয়। ক্রয় মূল্য। তাহলে কোথায় আসবে এটা? অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আসবে। গুড। এবার লেখা আছে 2023 সালে এপ্রিলে বাড়িটির ন্যায্য বাজার মূল্য ছিল 38,40,00,000। তাহলে দেখেন ন্যায্য বাজার মূল্য 38,40,00,000 আর বিক্রয় মূল্য হলো 36 লাখ। তাহলে দুইটার মধ্যে কোনটা নিব? বড়টা ন্যায্য মূল্য। তাহলে 38,40,00,000 আমরা কিন্তু শুধুমাত্র বের করব মূলধনী আয়, ঠিক আছে? কারণ 38,40,00,000 থেকে এটা হলো আমার বিক্রয় মূল্য বের হইলো, দুইটার মধ্যে বড়টা। এবং এখান থেকে বাদ দিয়ে অনুমোদনযোগ্য ব্যয়। এখন বলো এই অঙ্কে অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে কি কি আসবে? সম্প্রসারণ ব্যয়। একটাই। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে কি কি আসবে? ক্রয় মূল্য আসবে আর ক্রয় মূল্য আসবে, প্রথমে ক্রয় মূল্য, এরপরে সম্প্রসারণ ব্যয়। ক্রয় মূল্য না করে কথাটা মানে ভুল হয়ে গেছে। বিক্রয় মূল্য 36 লাখ, ন্যায্য বাজার মূল্য এত, দুইটার মধ্যে ব্যাকেট লিখছি যেটি বড় 38,40,00,000 থেকে অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমে বিল্ডিং এর ক্রয় মূল্য এবং সম্প্রসারণ ব্যয় দুইটা মিলে হচ্ছে 26,60,000। এই দুইটার বিয়োগফল হচ্ছে 11,80,000। তাহলে 2 নাম্বার আইটেমের পোস্টিংটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। 1 নাম্বার আইটেম কিন্তু যায় না, এই জন্য 0 দিছি। এবার 2 নাম্বার 1 2 শেষ। 1 এবং 2 এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না স্যার। না স্যার। ওকে, 3 নাম্বার এবার আসেন। বলা আছে তিনি কুমিল্লার নিজ গ্রামে অবস্থিত এক খণ্ড জমি 30 লক্ষ টাকা বিক্রি করেন। জমিটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতার বাহিরে অবস্থিত। মানে ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাহিরে অবস্থিত। জমিটি 5 বছর আগে কেনা হয়েছিল 13,20,000 টাকা। এখন মূলধনের লাভ খাতের মধ্যে আসবে কোনটা? যেটা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতাভুক্ত, আওতার ভিতরে যেটা, তার লাভ লস আসবে হচ্ছে হ্রাস বা বৃদ্ধি আসবে হচ্ছে মূলধনের লাভ খাত। কিন্তু এটা আওতার বহির্ভুক্ত অর্থাৎ আওতার বাইরে যদি হয়, তাহলে তার হ্রাস বৃদ্ধিটা আমাদের এই মূলধনের লাভ খাত নির্ণয় করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যে কুমিল্লা ক্যান্টনমেন্ট তা কিন্তু না, ঢাকা ক্যান্টনমেন্ট বা যে কোনো ক্যান্টনমেন্টের বোর্ড এলাকার ভিতরে যদি থাকে তাহলে তার লাভ ক্ষতি মূলধনী খাতে আসবে, আর যদি বাইরে থাকে তাহলে তার লাভ ক্ষতি মূলধনী লাভ খাতে আসবে না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে 3 নাম্বার আইটেমের টাকা কি আসবে না আসবে না? আসবে না। তাহলে এর জন্য আমরা একটা নোট লিখেছি কি, যেহেতু জমিটি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাইরে, সুতরাং এর হ্রাস বৃদ্ধি মূলধনী আয় আসবে না। 3 নাম্বার ক্লিয়ার সবাই? এর জন্য টাকাটা এখানে 0 0 দিয়ে দিচ্ছি। জি স্যার। এবার 4 নাম্বারটা আসে। লেখা আছে তার ব্যবসায় ব্যবহৃত হতো এমন একটি যন্ত্রপাতি ন্যায্য বাজার মূল্য 1,80,000। এই যে ব্যবসায় ব্যবহৃত হতো, ন্যায্য মূল্য 1,80,000, যন্ত্রটি 96,000 টাকা ক্রয় করা হয়েছে এবং মেশিনটি নবায়ন খরচ মানে মেশিনটি উন্নয়নের জন্য ব্যয় করছে 36,000 টাকা এবং বিক্রয়ের সময় যন্ত্রপাতিটি পুঞ্জীভূত অবস্থা ছিল 72,000 টাকা। হ্যাঁ বলেন, এই পুঞ্জীভূত অবশ্যই কি নির্ণয় করার ক্ষেত্রে আসে বা অবশ্যই? মোট আয়। হ্যাঁ, প্রস্তুত মূল্য বা মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে। কারণ আমাদের প্রশ্ন তো মোট আয় বের করতে পারে, আমাদের প্রশ্ন হচ্ছে মূলধনী আয়। তাহলে এই পুঞ্জীভূত অবশ্যই কোনো প্রয়োজন আছে? না স্যার। নাই।
তাহলে এখন আমাকে বলেন সর্বপ্রথম ন্যায্য বাজার মূল্য আছে 1,80,000, বিক্রয় মূল্য দিয়ে নাই, তাহলে বিক্রয় মূল্য কি ধরবো? 0। তাহলে বলো কত টাকা নিব আমরা? বড়টা 1,80,000 1,80,000। তাহলে এখানে লিখছি বিক্রয় মূল্য 0, ন্যায্য বাজার মূল্য 1,80,000, দুইটার মধ্যে বড় হচ্ছে 1,80,000। এখান থেকে অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে ক্রয় মূল্য 96 এবং নবায়নযোগ্য ব্যয় হচ্ছে 36। অবশ্যই এটা আসে না কিন্তু। এদের যোগ 1,32,000 এবং এই দুইটার বিয়োগ হলো হচ্ছে 48,000 টাকা। 4 নাম্বার আইটেম ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার 4 নাম্বার সবাই কি বুঝতে পারছি? জি স্যার ওকে, এবার আমরা চলে যাব 5 নাম্বার সর্বশেষ। বলা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি 700 টাকা মূল্যে 200টি প্রাইম ব্যাংকের শেয়ার বিক্রি করছে। তাহলে বলো তো দেখি মোট কত টাকা বিক্রি করছে? এক একটার দাম হচ্ছে 700, এরকম 200টা বিক্রি করছে। 700 গুণন 200 হ্যাঁ, আমি কত টাকা বলছি এটা আমাকে তো প্রশ্ন করলাম। 1,40,000। ওকে, আর প্রশ্ন 40,000 বলছে বিক্রয় লব্ধ অর্থের উপর, অর্থাৎ এই যে 1,40,000 না, জি স্যার হ্যাঁ বলছে বিক্রয় লব্ধ অর্থের উপর বুকারেস্ট কমিশন 1%। বুকার মানে কি? দালাল খরচ দিছে, দালাল দিছে 1%। তাহলে বলা যদি কি বিক্রয় করার ক্ষেত্রে যদি কোনো দালালি খরচ থাকে, এর ফলে বিক্রয় মূল্য কমে না বাড়ে? কমে। বিক্রয় মূল্য কমে, কিন্তু ক্রয় ক্ষেত্রে যদি কোনো দালালি খরচ দেন, ক্রয় মূল্য বাড়ে। ক্রয় মূল্য বাড়ে। পারবে গুড। এই যে এইটা কিন্তু অনেকেই কিন্তু বুঝে না যে স্যার বিক্রয় ক্ষেত্রে কমলো ক্রয় ক্ষেত্রে বাড়লো কেন, এটা কিন্তু অনেকেই বুঝে না, মাথায় ভালো করে রাখেন। তাহলে এখন তাহলে এই যে আমাদের বুকারেস্ট কমিশন যে 1% আছে, তাহলে এই 1% টাকা 1,40,000 সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ করবো। বিয়োগ করব তাহলে বিয়োগ করে বের হবে কি? বিক্রয় মূল্য। আমাদের প্রশ্নে অর্জন ন্যায্য বাজার মূল্য নাই, তাহলে এটা বিয়োগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে বড়টা। তারপর এখানে কি দিছি? লিখছি শেয়ারের বিক্রয় মূল্য 700 × 200 = 1,40,000। 1,40,000 এর 1% কমিশন 1,400 টাকা। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 1,38,600। এই 1,38,600 হচ্ছে বিক্রয় মূল্য, আমাদের হস্তান্তরের ন্যায্য মূল্য নাই, অতএব ন্যায্য মূল্য 0 দিন আমরা এই 1,38,600 টাকা নিছি। এখান থেকে বাদ দিব অনুমোদনযোগ্য খরচ। অনুমোদন খরচ সময় প্রশ্নে বলছে শেয়ারগুলো অর্জন মূল্য, এই অর্জন মূল্য মানে ক্রয় মূল্য প্রতিটি 200 টাকা। তার মানে এখানে শেয়ার কয়টা? 700টা না 200টা? শেয়ার 200টা শেয়ার 200, তাহলে 200 টাকা একটা দাম হচ্ছে 200 টাকা করছিল, কয় করছিল? তাহলে মোট কত হয় বলো দেখি? 2 × 4 = 40,000, তাই তো? 1000 এই 40,000 কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য ক্রয় মূল্য। এবং হচ্ছে ক্রয় ব্রোকারের মূল্য কমিশন 1%। তাহলে এই ক্রয় করার ক্ষেত্রে আরো 1% দিছি, তাহলে 40,000 1% 400 টাকা। তাহলে এই 400 টাকা কি ক্রয় মূল্য কি বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে গুড। তা আমরা এখানে দিছি ক্রয় মূল্য 40 যোগ বুকারেস্ট কমিশন 400 টাকা, তাহলে দুইটা মিলা হচ্ছে 40,400 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1,38,600 থেকে 40,400 টাকা বাদ দিয়ে হয়েছে 98,200। এন্ড এই পাশে সবগুলো যোগ করে আমাদের মূলধনী আয় বের করছি 13,26,200। অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই একবার না 10 বার প্রশ্ন করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। ওকে, ঠিক আছে, তাহলে এই ভাইয়া প্রশ্ন আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, তাতে বলো। এই যে লাস্টে যে দিছেন ব্রোকারের কমিশন ক্রয় মূল্য, এখানে 1%টা কি ওই যে আগের ওখান থেকে আনলেন? না, এখানে লেখা আছে যে ক্রয় মূল্য অর্জন মূল্য পরেই তো 1% লেখা আছে, আর এই আগের 1% বিক্রয়ের সাথে। ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে এই প্রশ্ন আলোকে আমাকে একটু বলেন তো দেখি। এই যে 2 নাম্বার প্রশ্নটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, ঠিক আছে? কমার্স পাবলিকেশন বইয়ের 6 নাম্বার প্রবলেমটা দিছি, একটু আমাকে বলেন তো দেখি। এখানে টোটাল আইটেম আছে 4টা।
সবাই কি দেখতেছো? জি স্যার। বলেন তো দেখি এখানে চারটার মধ্যে প্রথমটা আইটেম কি কাজ করব? ভাইয়া এখানে ১ নম্বরে বিক্রয় মূল্য নেব ২,০০,০০০ কত? 2,80,000 টাকা। ২,৮০,০০০ টাকা। 2,80,000 না রে ভাই, 2,80,00,000। ঠিক আছে? সবাই কি ওখান থেকে কথা? ক্রয় মূল্য আর বাদ যাবে। ওখান থেকে ক্রয় মূল্য আর কি সম্প্রসারণ ব্যয়টা কি যাবে? বাদ যাবে। গুড। বাদ তাহলে যাবে। বিক্রয় মূল্য ছিল 2,70,00,000 আর ন্যায্য মূল্য হচ্ছে 2,80,00,000। দুটোর মধ্যে কোনটা নিব? ২,৮০,০০,০০০। 2,80,00,000। গুড। আর এখান থেকে বাদ দিব কি ক্রয় মূল্য আর কি এই যে সম্প্রসারণ ব্যয় বাদ দিলে আমাদের প্রথমটা কাজ শেষ। ঠিক আছে? জি স্যার। এবার 2 নাম্বারটা বলছে সাভার গ্রাম এলাকায় 5 বিঘা কৃষি জমি ছিল যা 30 লক্ষ টাকা বিক্রি করছে। উক্ত জমি 7 বছর আগে কেনা হয়েছিল 18 লক্ষ টাকা। এখন এখানে সাভার গ্রাম এলাকা এখানে ক্যান্টনমেন্টের ভিতরে আছে না কি বাইরে আছে এই সম্পর্কে কোনো কথা বলা নাই। যদি বলা না থাকে তাহলে তুমি এটাকে বাইরে ধরবা। আর বাইরে ধরলে এটা রাজবৃদ্ধি কি আমাদের প্রশ্নে আসে নাকি আসে না? বলো তুমি কি? আসে আসে না। না। আসে না। আসে অতএব না। জমি জমা যদি থাকে তাহলে সেটা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি ধরবো? আমরা বাইরে ধরবো। বাইরে দিলে সেটা আমরা বসন থেকে কি করবো? বাদ দিব। তাহলে 2 নাম্বারটা বাদ। 3 নাম্বারটা আইটেমটা একটু বলেন তো দেখি। বিক্রয় মূল্য 13,20,০০০ বিক্রয় টাকা, ন্যায্য মূল্য। তো বড়টা নিব, ওখান এ থেকে বাদ ক্রয় মূল্য যাবে আর নবায়ন। ক্রয় মূল্য আর নবায়ন খরচটা বিয়োগ করব। ওকে, একজন একজন বললে সুবিধা হয়। হ্যাঁ, আমার শুনতে সুবিধা হবে আর তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে বিক্রয় মূল্য 13,20,০০০, ন্যায্য মূল্য নাই, তার মানে এই 13,20,০০০ এখান থেকে বাদ দিব কি ক্রয় মূল্য 10 লাখ আর নবায়ন খরচ কত? 2 লাখ। এই 2,17,000 টাকা পুঁজিগত অবস্থা এটা কি আসবে না আসবে না? আসবে না। আসবে না। এটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? মোট আয় মোটাই মুনাফা। মোটাই। অতএব এই 2,17,000 টাকা কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না। তাহলে 3 নাম্বারটা আসলো, 1 নাম্বারটা আসলো। 4 নাম্বার বলছে জনাব রেজাউল করিম স্টক বিক্রি করে 1 লক্ষ টাকা লাভ করেন। সরাসরি লাভের টাকা সরাসরি লেখা আছে। তাহলে এখানে কোনো যোগ বিয়োগের কোনো কাজ কারবার নাই। সরাসরি লিখবো স্টক বিক্রয় জনিত কি লাভ। ওকে? জি স্যার। তাহলে এই অঙ্কটা কিন্তু কমার্স সাবডিভিশনের বইয়ের অঙ্ক 6 নাম্বার। আরেকটা অঙ্ক আছে কমার্স সাবডিভিশন বইয়ের 9 নাম্বার অঙ্ক। তাহলে এই 1 থেকে 5টা এই আইটেম আমি একটু আগে পড়াইলাম, প্রবলেম ওই 3 এর মতো, বেসিক ইকুয়েশন 3 এর মতো, এটা আমি আর পড়াইলাম না। ঠিক আছে? তাহলে তোমরা 3 নাম্বারটা করে নিবা। ঠিক আছে? জি স্যার। এই বেসিক আচ্ছা, ইকুয়েশন 3 এর মতো আমি নতুন করে আর কি এটা ধরলাম না। এখন আমরা আসবো আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক বেসিক ইকুয়েশন 2, যেটা 2022 সালে অ্যাকাউন্টিং এ ছিল। প্রশ্নটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করব। কি লেখা আছে? লেখা আছে এটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টার লাস্ট ওয়ান। আর বাদ বাকি তোমরা সব করে নিবা, কারণ আমি অলরেডি 3 এর থেকে জানি 4 এর থেকে 9 পর্যন্ত দেখিয়ে দিছি। আর 3 নাম্বারটা এখন 2 এবং 3 এখন দেখাইলাম। আর এখন আমরা বেসিক কোশ্চেন 4 পড়িয়ে এই যে এক্সারসাইজ 1 নাম্বার তোমাদের বাসায় দিয়ে দিই। তারপর আমাদের এখানে বাংলা ফিনিশ। আসেন বেসিক কোশ্চেন 4 নাম্বারটা কি আছে দেখি। 2020 সালে 1 জুলাই তারিখে জনাব আকবর হোসেন তার কারখানার জন্য 5 লক্ষ টাকার একটি যন্ত্র ক্রয় করেন। অঙ্কটা কিন্তু একটু ভালো করে সবাই খেয়াল করো। বলছে এর সাধারণ অবশ্যই হার হচ্ছে 15% এবং প্রাথমিক অবশ্যই হার হচ্ছে 25%। মানে প্রাথমিক পর্যায়ে অবশ্যই ধরতো 25, পরে সাধারণ বা নরমালি বাৎসরিক অবশ্যই ধরে হচ্ছে 15%। তাহলে এখানে অবশ্যই রেট কিন্তু দুইটা রেট, একটা 25% আর একটা কি 15%। সংশ্লিষ্ট যন্ত্রটি 2022 সালে 30 জুন তারিখে যথাক্রমে ক নাম্বার প্রশ্নে বলছে
যে যখন আমি অঙ্ক করবো তখন ক নাম্বারের জন্য বলছে 2,50,000, খ নাম্বার বলছে 6 লক্ষ টাকা এবং গ নাম্বার বলছে 7,50,000 টাকা কি বিক্রয় করে। তাহলে বিক্রয় দিয়ে আছে কয়টা? তিনটা। তিনটা। তাহলে আমি যে কোনো আইটেম তিনবার বের করবো, কর জন্য একবার, খর জন্য একবার, গড় জন্য একবার। মানে বিক্রয় মূল্য থেকে আমরা যে মূলধন জাতীয় লাভ যে বের করি ওইটা আমরা বের করবো তিনবার। এখন প্রশ্নে বলছে 2020-21 এবং 21-22 সালে অনুমোদনযোগ্য অবচয়। এটা কিন্তু এর আগে আমরা পড়ি নাই। অনুমোদনযোগ্য অবচয় আমরা নরমালি বের করবো, কোনো সমস্যা নেই। এখন আসি সাধারণ অবচয় আর প্রাথমিক অবচয়ের মধ্যে পার্থক্যটা কি। প্রাথমিক অবচয় মানে সম্পত্তি যখন কিনবে সেই প্রথম বছরে যে অবচয় ধরা হবে সেটাই হচ্ছে প্রাথমিক অবচয়। আর সাধারণ অবচয় হলো বাৎসরিক যে রেটে ধরা হয় সেই রেটটা হচ্ছে সাধারণ অবচয় হার। তারা আমাকে বলেন প্রথম বছর যারা ক্রয় করছিল তখন এর উপর কত পার্সেন্ট অবচয় ধরছে? 25%। আবার ওই বছরে বাৎসরিক একটা অবচয় আছে, সেটা কত পার্সেন্ট? 15%। তার মানে প্রথম বছর আমাদের কয়টা অবচয় হবে বলো দেখি? দুইটা, একটা 25% হারে, আর কত পার্সেন্ট? 15%। কিন্তু দ্বিতীয় বছরে যাইয়া এই 25% কোনো কাজ হবে না স্যার। না, শুধুমাত্র কত পার্সেন্ট বলতে? ওই 15%, মানে সাধারণ যেটা সেটা। তাহলে প্রাথমিক অবচয় হার শুধুমাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য, আর সাধারণ হার হলো প্রত্যেক বছরের জন্য কি সমান। কথাটা মাথায় রাখেন। তাহলে এখন আসেন ক নাম্বার প্রশ্ন লিখছি 2020-21, অর্থাৎ এটা প্রথম বছরের অনুমোদন অবচয় প্রাথমিক অবচয়। তাহলে ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা প্রাথমিক অবচয় হচ্ছে 25%, 1,20,000। আর সাধারণ অবচয় সম্পত্তি ক্রয় মূল্য 5 লাখ, সাধারণ অবচয় হচ্ছে 15%, 75,000 টাকা। দুইটা যোগ করা হচ্ছে আমাদের প্রথম বছর অবচয় হচ্ছে 2 লাখ টাকা। তাহলে প্রথম বছর 2 লাখ টাকা অবচয় কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এবার 21-22 সালে অনুমোদনযোগ্য অবচয়, অর্থাৎ দ্বিতীয় বছর আমরা যখন অবচয় করব তখন সম্পত্তি ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, এর উপর প্রথম বছর অবচয় জানি কত দূরে ফেলাইছি? 2 লক্ষ টাকা। তাহলে এখন সম্পত্তি কত থাকে? 3 লাখ টাকা সম্পত্তি, ঠিক না? এখন এই 3 লক্ষ টাকার উপর 15% আসবে নাকি 25% আসবে বলো দেখি? 15%। তাহলে 3 লক্ষ 15% হচ্ছে 45,000 টাকা। ক্লিয়ার অবচয়টা বের করা প্রথম বছর এবং দ্বিতীয় বছর? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার বলছে মূলধনী লাভ ও কারবারি আয়। আগে মূলধনী লাভটা দেখাই। আর মূলধনী লাভ আমরা কিভাবে বের করি বলো দেখি? বিক্রয় মূল্য থেকে কি বাদ দেই বলো দেখি? বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে যেটা বড় সেখান থেকে আমরা অনুমোদনযোগ্য অবশ্যই বাদ দিই। বলো আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য কয়টা দিয়ে আছে? তিনটা। কোন ন্যায্য মূল্য কি প্রশ্নে দিয়ে আছে? না। নাই। তাহলে ন্যায্য মূল্য না টেনশন করার দরকার নাই, যেহেতু তিনটার জন্য লিখছি। মূলধনের আয় বিবরণ ক টাকা, খ টাকা, গ টাকা, কারণ তিনটা দিয়ে আছে। বিক্রয় মূল্য 2.5 লাখ, 6 লাখ এবং 7,50,000। বিক্রয় মূল্য থেকে কি বাদ দেয় বলো দেখি? অনুমোদনযোগ্য খরচের মধ্যে কি কি আসে? ক্রয় মূল্য, অবচয়, ক্রয় মূল্য, অর্জন মূল্য, এগুলো আসে নাকি? এর মধ্যে আমাদের ক্রয় মূল্য দিয়ে আছে কত টাকা বলো দেখি? 5 লাখ। এই 5 লক্ষ টাকায় তিনটার ক্রয় বিক্রয় মূল্য দিছো। তার মানে সবার জন্য ক্রয় মূল্য কত? 5 লাখ টাকা। ক্রয় মূল্য 5 লাখ, 5 লাখ, 5 লাখ। এখন দেখো প্রথমটার জন্য, কর জন্য ক্রয় করছিলাম 5 লাখ টাকা, সেটা বিক্রি করছে 2.5 লাখ টাকা। কোনো লাভ লস আছে? লাভ আছে? হ্যাঁ, লস। তাহলে লাভটা নাই, অতএব এটা জিরো। 5 লাখ টাকা সম্পত্তি 6 লাখ টাকা বিক্রি করছি, 1 লাখ টাকা লাভ। 5 লাখ টাকা সম্পত্তি 7,50,000 টাকা বিক্রি করছি, 2.5 লাখ টাকা লাভ। মূলধনী আয় আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে আমাদের কারবারি আয়। এই কারবারি আয় বলতে হচ্ছে মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, কারে বুঝে বলো দেখি? মুনাফা জাতীয় আয়। এখন মুনাফা জাতীয় আয় তো আমরা ওয়ার্কিং এ করতাম, তাই না? বলো তো দেখি কারো কি মনে আছে মুনাফা জাতীয় আয় কিভাবে বিয়োগ করতাম? বিক্রয় মূল্য থেকে কিভাবে দিতাম? সরি, ক্রয় মূল্য থেকে কিভাবে দিতাম? ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিতাম। কিভাবে হইতো? পুস্তক মূল্য। আর বিক্রয়ের সাথে পুস্তক মূল্য বাদ দিয়ে কিভাবে হইতো? মোট লাভ। মোট লাভ থেকে কি বাদ দিতাম? মূলধন বাদ দিলেই মুনাফা জাতীয় আয়। ওইটুকুই জাস্ট আমাদের করতে হবে। এখন আসেন আমরা তাহলে করি।
সর্বপ্রথম আমরা ক্রয় মূল্য তো সবার জন্য সমান নাকি 5 লাখ 5 লাখ 5 লাখ ঠিক আছে না এখান থেকে বাদ হলো অনুমোদিত অবচয় এখন অবচয় কত প্রথম বছর অবচয় ছিল 2 লাখ দ্বিতীয় বছর অবচয় বের করছি কত 45 তাহলে মোট অবচয় কত 2,45,000 তাহলে এর জন্য 2,45,000 2,45,000 2,45,000 এই দুইটা বিয়োগ করার পর কি পুস্তক মূল্য বের হলো 2,55,000 2,55,000 এবং 2 লক্ষ কত 55 এবারে বিক্রয় মূল্য দিছি বিক্রয় মূল্য ছিল প্রথমটা 2.5 লাখ দ্বিতীয়টা 6 লাখ তৃতীয়টা 7,50,000 এখান থেকে ওই যে পুস্তক মূল্য 2,55,000 2,55,000 2,55,000 বাদ দিছি তাহলে মোট মুনাফা প্রথমটার ক্ষেত্রে আমাদের মুনাফা হয় না প্রথমটার ক্ষেত্রে লস হইছে বিক্রয় মূল্য 2,50,000 অবশিষ্ট মূল্য 2,50,000 5,000 টাকা লস দ্বিতীয়ের ক্ষেত্রে লাভ হচ্ছে 3,45,000 তৃতীয়ের ক্ষেত্রে লাভ হচ্ছে 4,95,000 এটা হলো মোট মুনাফা এখান থেকে বাদ দিব কি মূলধনী আয় তাহলে মূলধনী আয় প্রথমটার ক্ষেত্রে কি বের করছিলাম বলো দেখি জিরো বের করছিলাম না এজন্য এখানে জি তাহলে 5,000 থেকে জিরো বাদ দিলে -5,000 দ্বিতীয়টা আয় বের করছিলাম মূলধনী আয় বের করছিলাম 1 লাখ তাহলে 3,45,000 থেকে 1 লাখ বাদ দিলে 2,45,000 তৃতীয় এবং 2.5 লাখ তাহলে 4,95,000 থেকে 2.5 লাখ টাকা বাদ দিলে 2,45,000 এই হচ্ছে মুনাফা জাতীয় আয় বা কারবারি দেখেন আপনারা একটু ভালো করে বুঝেন কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ এটা হলো সর্বশেষ প্রশ্ন 2022 সাল এরপরে 2023 সালে তোমরা পরীক্ষা দিবা আশা করি এই বেসিক 4টা প্রশ্ন যদি তুমি পারো তাহলে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক তোমার কোনো সমস্যা হবে না তুমি যে কোনো বই তোমার হাতে থাকলে তুমি পারবে 4 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন নাই তাহলে এই 4 নাম্বারের মতো আমাদের এই প্রবলেম 1 এটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের 4 নাম্বার অঙ্কটা হ্যাঁ প্রবলেম 4 সেই একই মিশনের ক্রয় মূল্য 4 লাখ টাকা তারপরে হচ্ছে এখানে ওই তারিখ পর্যন্ত অবশ্যই পরিমাণ এখানে মজার বিষয় কি জানেন ওই অবশ্যইটা না এই যে এখানে যে 2 বছর মিলে আমরা অবশ্যই বের করছি 2 লাখ আর 45 ধরে মিলে 2,45,000 বের করছেন না এই অঙ্কে সুন্দর করে সেই অবশ্যই পরিমাণটা 2,50,000 টাকা দিয়ে আছে তার মানে ঝামেলা কাজটুকু আমাদের দিয়ে আছে ঠিক আছে আর সেই আগের মতো ক্রয় মূল্য দিয়ে আছে 3টা সরি বিক্রয় মূল্য দিয়ে আছে 3টা শুধুমাত্র বলছে মূলধনী আয় বের করো শুধু কি বের করো বলো দেখি মূলধনী আয় এখন বলো তো মূলধনী আয় নির্ণয় করার ক্ষেত্রে এই 2,50,000 টাকা কোনো কাজ আছে কিনা নাই তাহলে এখন মূলধনী আয় বের করে কি হয় বিক্রয় মূল্য থেকে বাদ দেই ক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত ক নম্বরের জন্য বলো দেখি ক নাম্বারের জন্য 3,50,000 আর ক্রয় মূল্য আছে 4 লাখ কোনো আনুষঙ্গিক কোনো খরচ নাই তাহলে 3,50,000 টাকা ক্রয় বিক্রি 4 লাখ টাকা ক্রয় করে বিক্রি করছেন 3,50,000 লাভ হইছে না লস হইছে লাভ লস হইছে না লস হয় না এর জন্য 0 দ্বিতীয়টা হচ্ছে 4 লাখ টাকা কিনা 4,50,000 টাকা বিক্রি করছেন লাভ হইছে 50 আর তৃতীয়টা লাভ হইছে 1.5 লাখ টাকা পারবেন প্রবলেম 1 জি স্যার তাহলে প্রবলেম 1 এর জন্য এই সেকেন্ড পার্ট এটা করার দরকার নাই শুধুমাত্র এই পার্টটুকু করবেন অবশ্যইটা বের করার প্রয়োজন নেই কারণ অবশ্যই আমাদের প্রশ্নে যা চাইছে এর জন্য আমাদের অবশ্যই লাগে না আর লাগলো অবশ্যই পরিমাণটা আমাদের প্রশ্নে সুন্দর করে কি দেওয়া আছে ঠিক আছে জি স্যার ওকে তাহলে এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ করলাম এখন এই চ্যাপ্টারের উপর আমাদের বেসিক কোশ্চেন আছে 4টা এবং প্রবলেম আছে 9টা এই 9 আর 4 টোটাল হচ্ছে 13টা প্রশ্ন এই 13টা প্রশ্ন তোমরা আজকে আগামীকাল দুই দিন করবা করার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাস আমরা সমস্যা তোমাদের দেখিয়ে আমরা চ্যাপ্টার ক্লোজ করলাম মানে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করলাম যদি কোনো সমস্যা থাকে সমস্যা দেখে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব আগামী ক্লাসে ঠিক আছে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে